ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল হেয়ার টু দিস লিটন ল্যান। আমার সমস্ত সাহিত্যপ্রেমীদের লিটন ল্যানে স্বাগত। তোমরা যারা শত বাধা সত্ত্বেও, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষক হওয়ার স্বপ্ন দেখো, তাদের জন্য এই লিটন ল্যান চ্যানেলটিতে থাকছে আপকামিং সমস্ত শিক্ষক নিয়োগ এক্সামের আপডেট সহ ইংলিশ টিজিটি পিজিটি তথা ইংলিশ 9, 10 এবং 11-12 টিচার রিক্রুটমেন্টের সমস্ত সিলেবাস ধরে পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন। তোমরা জানো অনেকগুলো এক্সাম হতে পারে এই বছরে, ওর মধ্যে বিপিএসসির টিআরই 4 অপেক্ষা করে আছে। গত বছর এনভিএসের ক্যালেন্ডার প্রকাশ করেছিল, কিন্তু এখনও নোটিফিকেশান আসেনি। কেভিএসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, ভীষণ সম্ভাবনা রয়েছে ইএমআরএসের। সেই সঙ্গে তোমরা অলরেডি দেখেছো ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যেখানে মাস্টার্স এবং মিস্ট্রেস রিক্রুটমেন্টের এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে। তার মানে সোজা কথায় বলা যেতে পারে এই বছরটি হচ্ছে দ্য ইয়ার অফ অপরচুনিটিস টু ইউ। তাই এখনই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটিকে এবং বাড়িতে বসেই শুরু করে দাও জোর কদমে প্রিপারেশন লিটন ল্যানের সাথে। সেই সঙ্গে যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই চ্যানেলটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক লিটারারি জনরেস। আমরা যারা ইংলিশ সাহিত্য চর্চা করি তাদের প্রত্যেকের জানা দরকার এই বিষয়টি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের কাজে আসবেই এরকমই একটা টপিক আজকের লিটারারি জনরে। শুরুতেই আমরা জেনে নেব জনরে ব্যাপারটা কি। দেখো, জনরে একটি ফ্রেঞ্চ শব্দ যার অর্থ হলো কাইন্ড অর শর্ট, আ স্টাইল অর ক্যাটাগরি অফ আর্ট, মিউজিক অর লিটারেচার। তাহলে কি ধরনের লেখা, ওর স্টাইল কেমন, ওর ক্যাটাগরি দেখে আমরা জনরে ঠিক করব। যে জনরেগুলোর আমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা, সেগুলো হলো পোয়েট্রি, ড্রামা, ফিকশন, নন ফিকশন এবং ক্রিটিসিজম। এই জনরেগুলোকে আমরা ডিটেলে এই ভিডিওতে জানব এবং আমি নিশ্চিত তোমরা প্রত্যেকেই উপকৃত হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা পোয়েট্রি সম্বন্ধে জেনে নিই। পোয়েট্রি কি? পোয়েট্রি হলো একটা মেট্রিক্যাল কম্পোজিশন দ্যাট এক্সপ্রেসেস সার্টেন ট্রুথস। এ বাদ দিয়েও আমরা প্রত্যেকেই জানি ইংলিশ লিটারেচারে প্রচুর বিখ্যাত লেখক এই পোয়েট্রি নিয়ে অনেক কথা বলেছেন। তো শুরুতেই আমাদের জেনে নিতে হবে সেই ফেমাস ডেফিনেশনগুলো। দেখো, তোমাদের আমি প্রত্যেকটা ডেফিনেশন ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানোর চেষ্টা করেছি। শুরুতেই দেওয়া রয়েছে, দেখো, পোয়েট্রি ইজ দ্য স্পিকিং পিকচার উইথ দিস এন্ড টু টিচ অ্যান্ড ডিলাইট। এই পোয়েট্রি ডেফিনেশনটা আমরা পেয়েছি স্যার ফিলিপ সিডনির অ্যান অ্যাপোলজি অফ পোয়েট্রি থেকে। 2 নম্বরেই দেখতে পাচ্ছ ডক্টর স্যামুয়েল জনসন তার বিখ্যাত লেখা দ্য স্টাডি অফ পোয়েট্রিতে বলেছেন, দ্য পোয়েট্রি ইজ দ্য আর্ট অফ ইউনাইটিং প্লেজার উইথ ট্রুথ। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডসে বলেছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। নাম্বার 4 আমরা পার্সি শেলি তার ডিফেন্স অফ পোয়েট্রিতে তিনি বলেছেন, পোয়েট্রি ইজ দ্য রেকর্ড অফ দ্য বেস্ট অ্যান্ড দ্য হ্যাপিয়েস্ট মোমেন্টস অফ দ্য হ্যাপিয়েস্ট অ্যান্ড বেস্ট মাইন্ডস। 5 নম্বরে ম্যাথিউ আর্নল্ড দ্য স্টাডি অফ পোয়েট্রিতে বলেছেন, পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ। থমাস হার্ডি দ্য পোয়েটস এই গ্রন্থে বলেছেন, পোয়েট্রি ইজ ইমোশন পুট ইনটু মেজার। নর্থপ ফ্রাই অ্যানাটমি অফ ক্রিটিসিজমে বলেছেন, পোয়েট্রি ইজ এ ভেহিকেল ফর মোরালিটি, ট্রুথ অ্যান্ড বিউটি। রবার্ট ফ্রস্ট বিখ্যাত আমেরিকান পোয়েট, তিনি তার এডুকেশন বাই পোয়েট্রি এই বইতে বলেছেন, পোয়েট্রি প্রোভাইডস দ্য ওয়ান পারমিসেবল ওয়ে অফ সেইং ওয়ান থিং অ্যান্ড মিনিং অ্যানাদার। স্যার আইজ্যাক নিউটন পোয়েট্রি সম্বন্ধে বলেছেন, পোয়েট্রি ইজ আ কাইন্ড অফ ইনজেনিয়াস ননসেন্স। তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন লেখক এই পোয়েট্রিকে বিভিন্নভাবে ডিফাইন করেছেন। তো পোয়েট্রিকে তো আগেই বলা হয়েছে যে ম্যাট্রিক্যাল কম্পোজিশন।
তো আবার দেখো আমি বলছি পোয়েট্রি যেটা সেটাই ভার্স, পোয়েট্রি ইজ অলসো কল্ড ভার্স, কারণ পোয়েট্রি আমরা জানি এটা আনকাউন্টেবল, এর সিঙ্গুলার ফর্মটা হচ্ছে পোয়েম, কিন্তু মিডিল এজে এই পোয়েট্রি এই ওয়ার্ডটা মানেই ছিল লিটারেচার। তো পোয়েট্রির অনেকগুলো রকম ভ্যারাইটি রয়েছে, আমরা নেক্সট স্লাইডে দেখবো সেই পোয়েট্রির ভ্যারাইটিগুলো। দেখো আমি শুরুতেই পোয়েট্রিকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ। এই অবজেক্টিভ এই ক্যাটাগরিটাকে আমি আরও দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা ন্যারেটিভ আর একটা হচ্ছে ড্রামাটিভ। এই ন্যারেটিভ পার্টে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যালাড, এপিক, মেট্রিক্যাল রোমান্স, এবং সাবজেক্টিভ পার্ট সেখান থেকে একটা সাব ক্যাটাগরি যেটা লিরিক আমরা ভেঙে নিয়েছি, এবং সেই লিরিকের পার্টগুলো হচ্ছে সনেট, এলিজি, ওট, ড্রামাটিক মনোলগ, হাইম, এপিথালামিয়ান। আমরা এই ভিডিওতে প্রত্যেকটা টার্মের ইন ডিটেল ব্যাখ্যা পাবো এবং চেষ্টা করব যে আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার। চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ব্যালাড। ব্যালাড হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম। আমি অলরেডি তোমাদের গ্রাফে দেখিয়েছি ব্যালাড হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম। তো দেখো, ব্যালাড ইজ আ ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস আ স্টোরি থ্রু ডায়ালগ অ্যান্ড অ্যাকশন। এর কিছু জেনারেল বৈশিষ্ট্যও রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো, নাম্বার 1, ইটস আ ন্যারেটিভ ইন ফর্ম অ্যান্ড ইট টেলস আ স্টোরি। নাম্বার 2, its narrator is generally impersonal, third person. So ballad is mainly two types. আমাদের মনে রাখতে হবে ব্যালাড হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ফোক অর পপুলার ব্যালাড, আরেকটা হচ্ছে লিটারারি ব্যালাড। এই ফোক অর পপুলার ব্যালাড কোনটা? আগে অ্যাকচুয়ালি ব্যালাড যখন লেখা হতো তখন কিন্তু লেখক তার নাম প্রকাশ করতেন না, তাই সেই অ্যানোনিমাস ব্যালাডগুলো যেগুলো আর্লি পিরিয়ডে কম্পোস্ট হতো সেইগুলো অ্যাকচুয়ালি ফোক অথবা পপুলার ব্যালাড নামে পরিচিত। তার কিছু এক্সাম্পলও দেওয়া রয়েছে। দেখো, টাক অফ করবিশ, দ্য ডেমন লাভার অ্যান্ড দ্য ক্রুয়েল মাদার, এগুলো হচ্ছে পপুলার অথবা ফোক ব্যালাডগুলো। এবং যে ব্যালাডগুলো এই পপুলার ব্যালাডকে মডেলের উপর ভর করে একই রকম ফরম্যাটে লেখা রয়েছে সেগুলো হচ্ছে লিটারারি ব্যালাড। দ্য ব্যালাড রিটিন অন দ্য মডেল অফ পপুলার ব্যালাড, পপুলার ব্যালাডের মডেলেই লেখা হয়েছে যে ব্যালাডগুলো, সেগুলোকে আমরা বলছি লিটারারি ব্যালাড। পোয়েটস অফ দিস টাইপ অফ ব্যালাড ইমিটেটস দ্য ফর্ম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল অফ দ্য পপুলার ব্যালাড। বিখ্যাত যে পপুলার ব্যালাড হিসেবে যেটা জানি সেটা তো আগেই বললাম। তো লিটারারি ব্যালাড, সেই লিটারারি ব্যালাড হচ্ছে রাইম অফ দ্য এনসেন্ট মারিনার, যেটা বিখ্যাত রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেলর কোলরিজের দ্বারা লিখিত হয়েছে, একটা ফেমাস লিটারারি ব্যালাড। এবার দিয়ে কিটসের লাভ এলা ড্যামসন্স মার্সি, স্কটের লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, এগুলো সবই লিটারারি ব্যালাডের মধ্যে পড়ছে। তোমাদের এই প্রসঙ্গে আরও একটা বিষয় জানিয়ে রাখি, দো দ্য 4-line ballad stanza are usually used in ballad, they may be exception as in the rhyme of the ancient mariner. In it, rhyme of the ancient mariner এর মধ্যে there are several stanzas consisting of 5 or more lines. Similarly, though the third person narrator is traditionally used in ballads, যদিও বা আমরা আগেই বলেছি যেটা একটা ইম্পার্সোনাল থার্ড পারসন টোনে লেখা হবে, তবুও আমরা দেখতে পাবো ফার্স্ট পারসন ইউজ করা হয়েছে ওয়ার্ডসওয়ার্থের উই আর 7 মধ্যে। চলো নেক্সট আমরা দেখে নেব এপিক, অন্য একটি অবজেক্টিভ রাইটিং। এপিক হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম যেটা দ্য টেলস ইন গ্র্যান্ড স্টাইল দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য অ্যাসপিরেশন অফ আ ন্যাশনাল হিরো। এই এপিক থেকে প্রচুর প্রশ্ন আমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে, এপিক কাকে বলে, এপিকের কি বৈশিষ্ট্য রয়েছে। তো দেখো, আমি প্রত্যেকটা বৈশিষ্ট্যকে তোমাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করেছি। মেজর এলিমেন্টস অফ দ্য এপিক্স, এপিকের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকতে হবে, যে জিনিসগুলো এপিকের মধ্যে থাকতে হবে, দ্য ইনোভেশন অফ দ্য মিউজেস অ্যান্ড প্রপোজিশন অফ দ্য সাবজেক্ট অ্যাট দ্য বিগিনিং, যেটা একদম শুরুতেই থাকবে, লফটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাই স্টাইল। 3 নম্বরে বলা রয়েছে দ্য সেন্ট্রাল হিরো অফ সুপারম্যান কোয়ালিটি। 4 নম্বরে দেখো, 4 নম্বর এলিমেন্ট হিসেবে বলা রয়েছে আ সাবজেক্ট অফ ন্যাশনাল অ্যান্ড কালেকটিভ ইন্টারেস্ট। নাম্বার 5, আ লং পেরিলাস জার্নি
Often on Water. Number 6, long speeches of the heroic leaders. Number 7, mighty battles. Number 8, feast and revels. Number 9, Homeric similes. Number 10, involvement of the supernatural elements. আমরা অনেক ghostly elements দেখতে পাই। Number 11, the underworld journey. Number 12, assembly of the supernatural powers. Number 13, glorification of justice and peace. এগুলো সবই হচ্ছে একটা এপিকের বিখ্যাত এলিমেন্টগুলো। এরপরেই দেখো যে আমরা এপিককেও দুটো টাইপে ভাগ করতে পারি। নাম্বার 1, প্রাইমারি অর ওরাল এপিক, অ্যান্ড নাম্বার 2, সেকেন্ডারি অর লিটারারি এপিক। এই প্রাইমারি এপিক এটা হচ্ছে এক ধরনের এপিক হুইচ দ্য এপিক ট্র্যাডিশন বিগেন, যেটা দিয়েই কিন্তু উইথ হুইচ দ্য এপিক ট্র্যাডিশন বিগেন, যেটা দিয়ে এপিক শুরু হয়েছিল। কিন্তু সেকেন্ডারি আর লিটারারি এপিক হলো এমন একটা এপিক হুইচ লিমিটেড দ্য ট্র্যাডিশন অফ দ্য প্রাইমারি এপিক। ইন আ প্রাইমারি এপিক দ্য এপিসোডস টেকেন ফ্রম দ্য ওরাল ট্র্যাডিশন। যখন প্রাইমারি এপিক লেখা হতো তখন কিন্তু এটা ওরাল ট্র্যাডিশন হতো, মুখে মুখেই বলা হতো, আর লিঙ্কড উইথ ওয়ান অ্যানাদার টু মেক আ লঙ্গার স্টোরি। তো অনেকগুলো স্টোরিকে একসঙ্গে জুড়ে দেওয়া হতো, সেই জন্য স্টোরির মধ্যে একটা ঢিলেঢালা ভাব থাকতো। কিন্তু সেকেন্ডারি এপিকে এটা এরকম কোনো কিছু দেখা যাবে না। সেকেন্ডারি এপিকটা কিন্তু একদম কনস্ট্রাক্টেড, প্রপার কনস্ট্রাকশন রয়েছে। প্রাইমারি এপিক ডিসপ্লেস স্যাভেজ অ্যান্ড দ্য রুড হিরোইজম, যেখানে সেকেন্ডারি এপিকের মধ্যে দেখা যাচ্ছে মোর রিফাইন্ড টেস্ট। প্রাইমারি এপিকে সুপারন্যাচারাল এলিমেন্ট ছিল এবং সেটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করতো, কিন্তু লিটারারি এপিকের মধ্যে এই যে সুপারন্যাচারাল এলিমেন্টগুলো ততটা কিন্তু গুরুত্ব পায়নি। হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি, যেটাকে আমরা প্রাইমারি এপিক্স বলবো, উল্টো দিকে ভার্জিলস এনিড, দান্তেস ডিভাইন কমেডি, মিল্টনস প্যারাডাইস লস্ট, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি এপিক। এরপর আমাদের আরও একটা জিনিস জানতে হবে যে মগ এপিক ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি মগ এপিক হলো আ ন্যারেটিভ পোয়েম হুইচ এইমস অ্যাট মকারি অ্যান্ড লাফটার বাই ইউজিং অলমোস্ট অল দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যান এপিক। এপিকের সমস্ত বৈশিষ্ট্য ওখানে থাকবে, বাট ফর আ ট্রিভিয়াল সাবজেক্ট। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও যে বিষয়টা নিয়ে বলা হবে সেটা কিন্তু ট্রিভিয়াল হবে। আমরা জানি আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত মগ এপিক, দ্য রেপ অফ দ্য লক। ইট হ্যাজ ইন ইট ইনভোকেশন, প্রপোজিশন অফ দ্য সাবজেক্ট, দ্য ব্যাটলস, সুপারন্যাচারাল মেশিনারি, জার্নি অন ওয়াটার, আন্ডারওয়ার্ল্ড জার্নি, লং স্পিচেস, ফিস্ট, হোমারিক সিমিলিস অ্যান্ড দ্য গ্র্যান্ড স্টাইল, বাট অল, কিন্তু এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও বাট অল ফর আ সিম্পল ফ্যামিলি ডিসপুট। এই সমস্ত কিছুই একটা ফ্যামিলি ডিসপুটের জন্য ব্যবহার করা হয়েছে ইনস্টিড অফ ডিগনিফাইড সাবজেক্ট, কোনো ডিগনিফাইড সাবজেক্টের বদলে। দ্য গ্র্যান্ড ট্রিটমেন্ট অফ আ লো সাবজেক্ট প্রোডাক্ট হিলারিয়াস লাফটার অ্যান্ড মেক্স দ্য স্টোরি রিডিকুলাস। এবং সেই জন্যই এই বিখ্যাত লেখাটা যেটা মগ এপিকে পরিণত হয়েছে, মানুষের কাছে হাস্যরসাত্মক হয়েছে। এরপর আমরা যে ন্যারেটিভ রাইটিং দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্যাল রোমান্স। ম্যাট্রিক্যাল রোমান্স হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম হুইচ টিপিক্যালি সেন্টার্স অন কোর্টলি লাভ, নাইটস অ্যান্ড দ্য সিভিলিক ডিডস। তাহলে আমরা বুঝলাম যে আমরা শুরুতে যে পার্ট দেখেছিলাম যে পোয়েট্রির দুটো ক্যাটাগরি, একটা অবজেক্টিভ একটা সাবজেক্টিভ। অবজেক্টিভ ক্যাটাগরির মধ্যে যে পার্ট তিনটে ছিল, ব্যালাড, এপিক অ্যান্ড ম্যাট্রিক্যাল রোমান্স, আমরা সেগুলো বুঝতে পারলাম। এখন আমরা আসবো সাবজেক্টিভ পোয়েট্রিগুলোতে। সাবজেক্টিভ পোয়েট্রিগুলো সবগুলোই হচ্ছে লিরিক। সেই লিরিকগুলো নাম্বার 1 প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সনেট। তো চলো আমরা দেখে নিই লিরিক ব্যাপারটা কি। লিরিক হচ্ছে আ শর্ট পোয়েম এক্সপ্রেসিং পার্সোনাল অর সাবজেক্টিভ থটস। তাহলে লিরিকের মধ্যে সবসময় কিন্তু ব্যক্তিগত একটা ব্যাপার থাকবে, অ্যান ইন্টেন্স ফিলিং অফ আ সিঙ্গেল স্পিকার, অ্যান্ড ইট ইজ আইডেন্টিক্যাল টু আ সং সাং বাই আ লয়ার। তো আমরা সনেটগুলোকে আমরা যে বিভিন্ন ফরম্যাটে দেখতে পাই, বিভিন্ন রকমের সনেট রয়েছে, সেগুলো আলোচনা হবে এই টপিকে। তো দেখো কোনগুলো লিরিক, দ্য সনেট, ওড, ইলিজি, ড্রামাটিক মনোলগ, হাইম, এপিথালামিয়ান, এগুলো সবই হচ্ছে লিরিক। আর ডিফারেন্ট ফর্মস অফ লিরিক, এগুলো সব লিরিকের ডিফারেন্ট ফর্ম। শেক্সপিয়ার সনেট, কিটস ওডস, গ্রেস এলিজি রিটিন ইন দ্য কান্ট্রি চার্জিয়ার্ড, ডান্স লাভস পোয়েম, মার্ভেলস টু হিজ কয়মিস্ট্রেস,
Wordsworth Tintanewe, and Oath, Intimation of Immortality, Arnold's Dover Beach, Robert Browning's dramatic monologues are a few examples of the famous English lyric poems. তাহলে আমরা এখন সাবজেক্টিভ পোয়েমগুলোকে দেখব। সাবজেক্টিভ পোয়েমগুলো হচ্ছে সবগুলোই লিরিক, এবং সেই লিরিক হচ্ছে একটা পার্সোনাল থটকে এক্সপ্রেস করবে। তো প্রথমেই যে লিরিকটা আমরা পড়ব সেটা হচ্ছে সনেট। সনেট হচ্ছে আর লিরিক পোয়েম অফ 14 আয়াম্বিক পেন্টামিটার লাইন্স। ডোন্ট ফরগেট ইট। সনেট হচ্ছে এমন একটা লিরিক পোয়েম যেখানে 14টা আয়াম্বিক পেন্টামিটার লাইন থাকবে। সনেট 3 ধরনের সনেট। আমরা ট্র্যাডিশনালি সবসময় শুনি যে সনেট 2 ধরনের, কিন্তু সনেট হচ্ছে 3 ধরনের। এ বাদ দিয়েও তোমরা শুনবে কাটেল সনেট, সেটা পরবর্তী সময় ডিসকাস করা হবে। সনেট 3 ধরনের, একটা হচ্ছে পেট্রাঙ্কান সনেট, যেটাকে আমরা ইটালিয়ান সনেটও বলি, শেক্সপিয়ারিয়ান সনেট, যেটাকে আমরা ইংলিশ সনেট বলি, এবং স্পেন্সারিয়ান সনেট। দ্য ফার্স্ট 8 লাইন্স অফ পেট্রাঙ্কান সনেট আর কল্ড অক্টেভ। পেট্রাঙ্কান সনেটের প্রথম 8 লাইনকে অক্টেভ বলা হয়, অ্যান্ড দ্য লাস্ট 6 লাইন্স সেস্টেড, এবং পরের যে 6 লাইন সেটাকে আমরা সেস্টেড বলি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই পেট্রাঙ্কান সনেট বা ইটালিয়ান সনেটের যে রাইম স্কিম সেটা হচ্ছে এবিবিএ এবিবিএ, এবং সেস্টেটের যে রাইম স্কিম সেটা হচ্ছে সিডি সিডি সিডি, অথবা কোনো জায়গায় পাবো আমরা সিডি সিডি। এই যে পেট্রাঙ্কান সনেট, এটা মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, ওয়াট, রোসেটি অ্যান্ড ফিউ আদার ইংলিশ পোয়েটস, এরা কিন্তু এই পেট্রাঙ্কান মেথডে লিখেছেন। শেক্সপিয়ারিয়ান সনেট, যেটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের পরই ফেমাস হয়েছে, এটা কিন্তু ডিভাইড করা হয়েছে 3টে কোয়ার্ট্রেন এবং একটা কাপলেট নিয়ে। দ্য রাইম স্কিম অফ দিস শেক্সপিয়ারিয়ান সনেটের যে রাইম স্কিমটা আমরা দেখব সেটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। নেক্সট আমরা স্পেন্সারিয়ান সনেট দেখব। স্পেন্সারিয়ান সনেট ইজ নেমড আফটার এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সারের পরেই কিন্তু স্পেন্সারিয়ান সনেটটা ফেমাস হয়েছে, অ্যান্ড হু ডেভেলপড আ ডিফারেন্ট রাইম স্কিম ফর ইচ সনেট। তিনি তার সনেটের জন্য ডিফারেন্ট রাইম স্কিম ইউজ করেছিলেন। লাইক আ শেক্সপিয়ারিয়ান সনেট, ইট কনসিস্ট অফ 3 কোয়ার্ট্রেন্স। শেক্সপিয়ারিয়ান সনেটের মতন এরও 3টে কোয়ার্ট্রেন রয়েছে এবং একটা কাপলেট রয়েছে, কিন্তু রাইম স্কিমটা ডিফারেন্ট। রাইম স্কিমটা দেখে নাও। রাইম স্কিম রয়েছে এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ইই। তাহলে আমরা দেখলাম সনেট 3 ধরনের: পেট্রাঙ্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট এবং স্পেন্সারিয়ান সনেট। তো চলো পরের লিরিক দেখি। পরের লিরিক হচ্ছে এলিজি। এলিজি কি? এলিজি ইজ আ লিরিক পোয়েম মর্নিং ফর দ্য ডেথ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে কোনো একজন ব্যক্তির মৃত্যুতে তার শোক প্রকাশ করে যে কবিতা লেখা হয়, ল্যামেন্টিং ওভার আ ট্র্যাজিক ইভেন্টের উপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে এলিজি। ইট ইজ অ্যাবাউট আ সিঙ্গেল ডেড পারসন। কিন্তু মনে রাখতে হবে, গ্রেস মর্নিং ফর অল দ্য ডেড ভিলেজার্স ইন হিজ এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্জিয়ার ইজ অ্যান এক্সেপশন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্জিয়ারে যে প্রচুর ডেড ভিলেজার্সদের জন্য যে মর্নিং, সেটা কিন্তু এক্সেপশনাল। যেটা আমরা এলিজি দেখলাম যে এলিজি ইজ অ্যাবাউট আ সিঙ্গেল ডেড পারসন। এলিজি সবসময় কিন্তু একজন মৃত ব্যক্তির উপরেই লেখা হয়। কিছু বিখ্যাত এলিজিগুলো দেখে নিই আমরা। গ্রেস এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্জিয়ার, এবার দিয়ে টেনিসন্স ইন মেমোরিয়াম ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়াল্ট হুইটম্যানস হোয়েন লিকাস লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুমড, অ্যান্ড ডাব্লিউ জর্ডানস ইন মেমোরি অফ ডাব্লিউ.বি. ইয়েটস। আমরা প্রায়শই শুনে থাকি পেস্ট্রল এলিজি কথাটা। তো এই পেস্ট্রল এলিজি ব্যাপারটা কি? তোমাদের শুরুতেই বলেছিলাম যে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, পেস্ট্রল এলিজি হচ্ছে একটা এলিজি হুইচ বিগিনস উইথ অ্যান ইনভোকেশন টু দ্য মিউসেস অ্যান্ড ডেসক্রাইবস আ প্রসেশন অফ সেফার্স অ্যান্ড হু মোর্ন ফর দ্য মিসফরচুন অফ আ ফিলো সেফার ইন আ পেস্ট্রল অ্যাটমসফিয়ার। এই ধরনের এলিজিগুলো, ইন দিস কাইন্ড অফ এলিজি নেচার অলসো টেক্স পার্ট ইন দ্য মর্নিং। এইগুলোতে আমরা দেখতে পাই প্রকৃতিও যেন অংশ নিয়েছে এই মর্নিংয়ে। ইটস স্ট্রাকচার, মেডিটেটিভ নেচার অ্যান্ড গ্রেভ টোন আর সিমিলার টু দোজ অফ দ্য এলিজি। এর কিন্তু যে গ্রেভ টোন, যে গুরুগম্ভীর একটা ব্যাপার এলিজির মধ্যে রয়েছে। এডমান্ড স্পেন্সারের ফেমাস পোয়েম দ্য সেফার্স ক্যালেন্ডার, মিল্টনস লেসিডাস, সেলিস অ্যাডোনাইস, আর্নল্ডস থায়ারসিস, এগুলো সব পেস্ট্রল এলিজিগুলো। নেক্সট যে ওড আমরা দেখব সেটা হচ্ছে
নেক্সট যে লিরিক আমরা দেখব সেটা হচ্ছে ওড। ওড একটা এক্সাল্টেড লিরিক পোয়েম দ্যাট বিগিনস উইথ অ্যান অ্যাড্রেস টু সামওয়ান। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলা হবে। ইনস্টিল অ্যাঙ্গুইশ ইন দ্য মিডল পার্ট অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন। এই ওডসও তিনটে রয়েছে, তিন প্রকার। ওডস হচ্ছে তিন প্রকার। ওডস নাম্বার 1 পিন্ডারিক ওড, যেটাকে আমরা রেগুলার ওড বলি, হোরাসিয়ান ওড, আর একটা হচ্ছে ইরেগুলার ওড। দেখো তোমরা শুরুতেই এই পিন্ডারিক ওড বা রেগুলার ওড, এটা কিন্তু একজন গ্রিক পোয়েট তিনি যে মডেলে ওড লিখতেন তারই নাম অনুসারে এসছে। তার নাম কি? পিন্ডার। পিন্ডারের নাম অনুসারেই কিন্তু এই পিন্ডারিক ওড, একজন বিখ্যাত গ্রিক পোয়েট, তিনি এইরকম লেখা লিখতেন, এই ফর্মে লিখতেন। অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু সেকশনস অফ ইচ অফ হুইচ হ্যাজ 3 পার্টস। এটা কতগুলো সেকশনে রয়েছে, যা 3টি পার্ট পাবো আমরা। প্রথম পার্ট হচ্ছে স্ট্রফি, মানে হচ্ছে দ্য টার্ন, অ্যান্টিস্ট্রফি দ্য কাউন্টার টার্ন, অ্যান্ড ইফোর্ট দ্য স্ট্যান্ড। তাহলে আমরা পিন্ডারিক ওড বা রেগুলার ওডে 3টে কিন্তু পার্ট পাবো, একটা স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি এবং এফোর্ট। অ্যান্ড দিস টাইপ অফ ওড ইজ রিটিন অন পাবলিক ওকেশন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দ্য সেলিব্রেশন অফ এ ন্যাশনাল ভিক্টরি, বার্থডে, স্টেট ইভেন্টস এটসেট্রা। এবং এই জন্যই দিস কাইন্ড অফ ওড ইজ অলসো কল্ড পাবলিক ওড, এবং এই জন্য পিন্ডারিক ওডকে কিন্তু পাবলিক ওডও বলা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে পাবলিক ওড কেন বলা হচ্ছে। পাবলিক ওকেশনে এই ওডগুলো কিন্তু লেখা হতো। থমাস গ্রেস, দ্য প্রোগ্রেস অফ পোয়েজি, টেনিসন্স ওড অন দ্য ডেথ অফ দ্য ডিউক অফ ওয়েলিংটন আর দ্য এক্সাম্পল অফ পিন্ডারিক ওড। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোরাসিয়ান ওড। হোরাসিয়ান ওড কিন্তু নামকরণ হয়েছে কার জন্য? হোরেসের জন্য। এই হোরেস হচ্ছে একজন ল্যাটিন পোয়েট। ইট কনসিস্ট অফ আ নাম্বার অফ 2 লাইন অর 4 লাইন স্ট্যান্জাস। তাহলে এর মধ্যে 2 লাইন অথবা 4 লাইন স্ট্যান্জা থাকতো। ইট ইজ রিটিন অন প্রাইভেট অর পার্সোনাল এক্সপিরিয়েন্স। ফর দিস রিজন ইট ইজ অলসো কল্ড প্রাইভেট ওড। তাহলে হোরাসিয়ান ওডকে কিন্তু প্রাইভেট ওড বলা হচ্ছে। সেটা পাবলিক ওড ছিল, আর এটা হচ্ছে প্রাইভেট ওড। ইংলিশ পোয়েটস adopted the regular stanza pattern, but they discarded the Horace 2-line or 4-line stanza. Wordsworth's Ode to Duty, Shelley's Ode to the West Wind, and Keats' Ode to the Nightingale are the examples of Horatian ode. এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইরেগুলার ওড। ইরেগুলার ওড ব্যাপারটা হচ্ছে যেটা 3 পার্ট স্ট্রাকচার অফ পিন্ডারিক ওডের যে 3 পার্ট স্ট্রাকচার সেটাকেও মেনটেন করবে না, আবার যে 2 লাইন অর 4 লাইন স্ট্যান্জা প্যাটার্ন যে হোরাসিয়ান ওড, দুটোর কোনোটাকেই কিন্তু এরা মেনটেন করবে না। ওয়ার্ডসওয়ার্থের ওডস ইন্টিমেশন অফ ইমর্টালিটি ইজ অ্যান এক্সাম্পল অফ ইরেগুলার ওড। তাহলে আমরা দেখলাম ওড হচ্ছে 3 ধরনের, পিন্ডারিক, হোরেশিয়ান এবং ইরেগুলার। নেক্সট লিরিক আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। দেখো, ড্রামাটিক মনোলগ হচ্ছে এ কাইন্ড অফ lyric poem in which a single speaker expresses his thoughts and the feelings to a silent listener. আমরা সবাই জানি the father of dramatic monologue is Robert Browning. So Robert Browning is well known for his dramatic monologue. His My Last Duchess, Andrea del Sarto, Fra Lippo, Last Ride Together, এগুলো তার বিখ্যাত ড্রামাটিক মনোলগগুলো। এবার দিয়ে টেনিসন্স ইউলিসিস, টিথোনাস, এগুলো বিখ্যাত ড্রামাটিক মনোলগগুলো। এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। ড্রামাটিক মনোলগ পড়ার সঙ্গে সঙ্গে আমরা একটু ইন্টেরিয়র মনোলগকেও জেনে নিই। এ কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ ইন হুইচ দ্য স্পিকার ড্রামাটাইজেস ইনার কনফ্লিক্ট, সেলফ অ্যানালাইসিস অ্যান্ড টক্স টু হিজ ইমাজিনড সেলফ, স্প্লিট সেলফ। তাহলে ইন্টেরিয়র মনোলগ ইজ আ কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ ইন হুইচ দ্য স্পিকার ড্রামাটাইজেস দ্য ইনার কনফ্লিক্টস, talks to his imagined split self. His thoughts wander backward and forward, revealing his character. আমরা এইরকম যদি উদাহরণ দেখি তাহলে হবে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এটা টি.এস. ইলিয়টের বিখ্যাত একটা লেখা। সেই প্রসঙ্গে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি যে ইন্টেরিয়র মনোলগ does not only refer to a poem but also refers to a narrative technique also similar to the stream of consciousness. সো তোমরা বুঝতে পারলে ড্রামাটিক মনোলগ ব্যাপারটা কি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নেক্সট লিরিক
এপিথালামিয়ান, আ কাইন্ড অফ লিরিক রিটিন টু সেলিব্রেট ওয়েডিং। এই এপিথালামিয়ান অ্যাকচুয়ালি বিয়েকে সেলিব্রেট করার জন্য কিন্তু লেখা হতো। ইট ইজ স্পেন্সার্স এপিথালামিয়ান হুইচ হি রোড টু সেলিব্রেট হিজ ওন ম্যারেজ। আমরা বিখ্যাত এপিথালামিয়ান স্পেন্সার তার নিজের বিয়েকে সেলিব্রেট করার জন্য কিন্তু লিখেছিলেন। এরপরে আমরা আরও কিছু লেখা যদি দেখি তাহলে বলবো জন ডান্স দ্য হেল বিস অফ ভ্যালেন্টাইন, এটাও কিন্তু একটা বিখ্যাত এপিথালামিয়ান। এবং লাস্ট সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইম। এটা কি? এটা হচ্ছে একটা লিরিক পোয়েম অর সং ইন প্রেইজ অফ গড। ভগবানের স্তুতিগান করে এই ধরনের কবিতা কিন্তু লেখা হয়, অর আ ডেইটি অর আ হিরো। ইউজুয়ালি ইট ইজ সাং বাই কোরাস। বেশিরভাগ সময় এটা কিন্তু গাওয়া হয় কোরাসের মাধ্যমে, টু এক্সপ্রেস রিলিজিয়াস ইমোশন। রিলিজিয়াস ইমোশনকে এক্সপ্রেস করার জন্য স্পেন্সার্স দ্য ফোর হাইমস, দ্য মার্টিন লুথার্স আ মাইটি ফর্টেস ইজ আওয়ার গড, দ্য সেলিস দ্য হাইম অফ অ্যাপোলো, কিডস হাইম টু অ্যাপোলো, এগুলো বিখ্যাত কিছু হাইম। তাহলে আমরা জানলাম যে কবিতা যে দু ধরনের কবিতা হয় সেটা হচ্ছে একটা অবজেক্টিভ এবং একটা সাবজেক্টিভ, এবং সেই অবজেক্টিভ কবিতাগুলো হচ্ছে সবগুলো লিরিক, সেগুলো হচ্ছে সনেট, এলিজি, ওট, ড্রামাটিক মনোলগ, হাইম, এপিথালামিয়ান। এবং এই অবজেক্টিভ কবিতাগুলো সেগুলো হচ্ছে ব্যালাড, এপিক, মেট্রিক্যাল রোমান্স। আশা করি তোমরা এতদূর পর্যন্ত সবাই বুঝতে পারলে। আমরা নেক্সট ভিডিওতে বাকি টার্মগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো, অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও। ভালো থেকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।